লকআপে উল্টো করিয়ে ঝুলিয়ে রেখে কয়েকজন পুলিশ মিলে বেধড়ক মারছে আমাকে। শুধু তাই নয়, পুরো উলঙ্গ করে ফেলেছে তারা আমায়। গায়ে বস্ত্র বলতে কোনো কিছুই নেই, শরীরে শুধু শর্ট প্যান্টটাই আছে। এমন জঘন্য মার যেন দুনিয়ার বুকে আর কোনোদিন কেউ খায়নি। কি এমন খারাপ করেছি আমি যে তারা আমায় এমন জঘন্যভাবে পেটাচ্ছে? কারোর বাড়া ভাতেও তো ছাই দেইনি আমি। শুধু রাস্তার মধ্যে পুলিশ গাড়ি থেকে চাঁদা নেওয়ার সময় তাদের এটাই বলেছিলাম যে ভাই, এসব তো জঘন্য কাজ। এটা বলাই তারা আমায় ধরে এনে লকআপে পুরে দেয় আর এমন জঘন্যভাবে মারতে শুরু করে। স্যার, আমায় এমন বেধড়ক মারছেন কেন? আমি কি এমন করেছি? তুই আইনের মানুষের সাথে বেয়াদবি করেছিস, তাদের কাজে বাধা দিয়েছিস, তাই তোকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। স্যার, আমি তো কোনো অন্যায় কিছু করিনি। আমি শুধু এটাই বলেছি যে চাঁদা নেওয়া খারাপ কাজ। তোর ওটা বলাতেই দোষ হয়েছে। সমস্ত মানুষ চুপ ছিল, কিন্তু তুই এত পাকনামি করতে গেলি কেন? তাই তোর শাস্তি এটা। এই তোরা বেটাকে মেরে মাথা থেকে ভূত নামিয়ে দে। ওকে স্যার। স্যার, আপনারা কিন্তু এখনও অন্যায় করছেন। আপনারা কিন্তু জানেন না যে আমি কে। কিচ্ছু ছেড়া যাবে না। আর তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কোনো ছ্যাঁচড়া পরিবারের ছেলে পেলে। সো যা পারিস করে নিস। অফিসারের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ মূর্খ আর জাহেলদের কি বলবো, তাদের মাঝে ভালো মানুষের ছিটে ফোটাও নেই। তবে সত্যি বলতে, আমি যদি নিজের পরিচয় দেই তাহলে এরা সব কয়টা এসে আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু না, সেটা আমি করব না। তাহলে আমিও তাদের মতন জাহেল হয়ে যাব, কারণ তারা পাওয়ারের অপব্যবহার করছে, আর আমিও তাদের মতন নাম ব্যবহার করব। সো ওসব কিছুই আমি করব না। তাই চুপচাপ মার খেয়ে যাচ্ছি। সারা রাত তারা আমায় পিটিয়েছে। শরীরের এমন কোনো জায়গা বাদ রাখিনি যে তারা আমায় মারেনি। আমার পুরুষত্বের মধ্যে পর্যন্ত তারা আমায় আঘাত করেছে। আর সহ্য করতে না পেরে মাগো বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। তাও তারা আমায় ছাড়েনি। সকাল পর্যন্ত পিটিয়েছে তারা আমায়। তারপর সকাল হতেই থানার বাহিরে একটা ময়লার স্তূপের মধ্যে তারা আমায় ফেলে দিয়ে আসে। আমি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে আছি। এদিকে কনকনে ঠান্ডা কুয়াশা গলে পানির মতন চুইয়ে চুইয়ে পড়ছে। আমি যেন শীতে জমে পুরো বরফ হয়ে গেছি। কুয়াশার পানি চোখে মুখে পড়তেই আমার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম ময়লার স্তূপের মধ্যে। খুব জঘন্য স্মেল আসছিল ময়লার স্তূপ থেকে। স্মেলটা নাকে আসতেই পেটের ভিতরটা ভলকাতে শুরু করলো। এখনই যেন বমি করে দিব, কিন্তু আফসোস, বমি করতে গিয়েও গলা দিয়ে কিছু বের হচ্ছে না, কারণ কাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। কোনো মতে সেখান থেকে উঠে বাসার দিকে রওনা হলাম। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জখম হয়ে আছে, ঠিকঠাক মতন হাঁটতেও পারছিলাম না। তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছে এই শীতের মধ্যেই আবার গোসল করলাম, কারণ একটু পর আমার কলেজে যেতে হবে। গতকাল অ্যাডমিশন নিয়েছি নতুন কলেজে, বাট শহরে এসেছি আজ 2 দিন হবে। এসেই এক ফ্রেন্ডের মাধ্যমে বাসা ঠিক করে সেখানে উঠেছি। তারপর গোসল করে হালকা কিছু নাস্তা পানি করে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম। তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। শরীর যেন চলতেই চাইছে না। রাস্তা দিয়ে হাঁটার সময় মাতালের মতন রাস্তার এপাশ ওপাশ চক্কর খাচ্ছিলাম। সুস্থ স্বাভাবিক মানুষের মতন হাঁটতে পারছিলাম না। তাও কোনোভাবে কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছেই সোজা ঢুকে গেলাম কলেজের ভিতরে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে শার্টের কলার ধরে সজোরে এক টান মারল। একে তো ধরে সজোরে এক টান মারল, একে তো শরীর দুর্বল, তার উপরে কেউ আবার নিজের শরীরে জোর খাটিয়েছে আমার উপরে। নিজেকে আর সামনে রাখতে পারলাম না, ধারাম করে গিয়ে মাটির উপরে আছড়ে পড়লাম। আমি মানুষটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এই বেটা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, মানুষজন কি তোর চোখে লাগে না? ভাই, আমি কি করেছি? তুই যে কলেজে এসে সোজা ঢুকে গেলি, পেছন থেকে যে মায়া তোকে ডাক দিয়েছে সে দেখে কি তোর কোনো খেয়াল নেই? ভাইয়া, আমি শুনতে পাইনি। তাই আমিও তোকে সিস্টেম দিয়েছি। হয়েছে, যা এবার মায়ের কাছে, সে তোকে ডাকছে। কি বলে গিয়ে শুনি আয়। ছেলেটা একটা মেয়ের দিকে আঙুল ইশারা করে দেখিয়ে দিল। সেখানে অনেক কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কথা না বাড়িয়ে মাটি থেকে উঠে মেয়েটার দিকে চলে গেলাম। আমি জানি মেয়েগুলো আমায় কেন ডেকেছে। মেয়েগুলো সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই একটা মেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, তোকে যে ডাক দিয়েছি সেটা কি তোর কানে যায়নি? আমি ডাকার পরেও কি করে তুই চলে গেলি? মেয়েটার কথা শুনে বুঝতে বাকি নাই যে এটাই মায়া। মাশাআল্লাহ, দেখতে তো বেশ সুন্দর, কিন্তু মুখের ব্যবহার একদম নাউজুবিল্লাহ, যা কোনোভাবেই খাওয়া যায় না।
কিরে বেয়াদব, কথা কানে যাচ্ছে না তোর? সরি, বলুন কি যেন ডেকেছেন আমায়? বাপের বেটা তো দেখি গলাবাজি করছি। হাহ, না, তোকে সাইজ করতে হবে। একে তো ডাক দেওয়ার পরেও ঘাটতারামো করে চলে গেছিস, দ্বিতীয়ত এখন কথা বলছি আর আর তুই অন্য মনস্ক হয়ে আছিস। প্লিজ আমায় কিছু করিয়েন না, আমি খুব অসুস্থ। না, তা বললে তো হচ্ছে না, তোকে তো শাস্তি পেতেই হবে। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করছি। না, তোর কোনো কথাই আমি শুনছি না। ওই যে দেখছিস মেয়েটাকে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খাবি, তাহলেই তুই ক্ষমা পাবি। প্লিজ আমায় রেহাই দিন। তোকে কিন্তু মেরে আধমরা করে ফেলবো বলে দিলাম। সোজা যেটা বলছি গিয়ে সেটা কর। কি আর করা, অপারগ হয়ে মায়ের কথা শুনতে হলো। একটা মেয়েকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর যখনই চুমু খেতে যাব তখনই হুট করে সেই মেয়েটা সোজা আমায় পিছনে ঘুরে লাথি মেরে দিল। লাথিটা এমন জায়গায় মেরেছে যে পুরো দম বের হয়ে যাচ্ছে আমার। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমায় জড়িয়ে ধরিস? এই, তোরা কে কোথায় আছিস? বলে চেঁচাতে শুরু করলো। মেয়েটার চিৎকার শুনে মায়া আর তার সাথের মেয়েগুলো দৌড়ে আসলো। এই রিমা, কি হয়েছে রে? আরে মায়া, আর বলিস না, এই জানোয়ারের বাচ্চাটা হুট করে কোথা থেকে এসে আমার সাথে অসভ্যতাম শুরু করেছে। এই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমার বান্ধবীর সাথে অসভ্যতাম করি? আপনি তো বললেন ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে। কি? আমি তোকে কখন বলেছি? একটু আগে না বললেন যে ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে? আপনার সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। এই, আমি কখন বলেছি রে বেটাকে যে রিমাকে গিয়ে চুমু খেতে? মায়ার কথা শুনে সাথে সকলেই পোল্টি খেয়ে নিল। না, তুই তো বলিসনি ব্যাটা অ্যানা গিয়ে নিজে নিজে এমন অসভ্যতামো করেছে। মেয়েগুলোর কথা শুনে পুরো থ হয়ে গেলাম। মিনিটের মধ্যেই কেমন পোল্টি খেয়ে গেল সব কয়টা। কিরে, সবাই কি বলছে শোন। রিমা, আমি তোকে এসব বাজে কথা কখনোই বলিনি। না, ব্যাটাটাকে সাইজ করতেই হবে। ধর তোরা সব ব্যাটাটাকে। রিমান নাকি তার কথা শুনে মায়া আর তার সাথে কয়েকজন আমাকে ঝাপটে ধরে ফেললো। তারপর কলেজের একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে ইচ্ছে মতন মারতে শুরু করলো। আমি অসহায়ের মতন মার খেয়ে যাচ্ছি। কথা বলার মতন শক্তি হারিয়ে ফেলেছি আমি। খোদার দুনিয়ায় মানুষগুলো যে এতটা নিষ্ঠুর তা এদেরকে না দেখলে কোনোদিনও জানতে পেতাম না। মেয়েগুলো মিলে আমার ইচ্ছে মতন মেরেছে, তারপর সেখানে ফেলে রেখে দিয়ে চলে যায়। আমি মার খেয়ে সেখানেই পড়ে আছি, চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি যেন আর আমার মধ্যে নেই। শরীরের যন্ত্রণা এতটা বীভৎসভাবে হচ্ছে যে তা বলে বোঝাতে পারবো না। হঠাৎ এই পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, সে আমায় দেখতে পেয়ে দৌড়ে আসে। ভাই, আপনার কি হয়েছে আর কে করেছে আপনার এই অবস্থা? মায়া নামের একটা মেয়ে আমায় মেরেছে। ভাই, এই অহংকারী মেয়ের কথা যে কি আর বলবো। বাপের ক্ষমতা আছে দেখে যার তার উপর সে ক্ষমতার প্রয়োগ করে। ভাই আমাকে একটু পানি খাওয়ান, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে। আচ্ছা দাঁড়ান, আমার বেগে পানি আছে। সে ব্যাগ থেকে পানি বের করে দিল। আমি সেটা মিনিটের মধ্যে শেষ করে দিলাম। তারপর সেখানে বসে আছি, সে আমায় ধরে বসিয়েছে। ভাই, আপনাকে দেখে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন এসেছি এই কলেজে ট্রান্সফার হয়ে। কিসে পড়েন আপনি? অনার্স দ্বিতীয় বর্ষে। তাহলে তো আমার ক্লাসমেট। যাক তাহলে, আর আপনি বলছি না, তুমি করি বলছি। তারপর ছেলেটার সাথে গল্প করা শুরু করলাম। তার নাম রাফি। কথা বলতে বলতে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে আমায় ধরে ধরে ক্লাসে নিয়ে গেল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমি কোনো ভিন গ্রহের প্রাণী। কারোর সাথে কথা না বলে ক্লাসে ঢুকে গেলাম। রাফি আর আমি পাশাপাশি সিটে বসেছি। এখনও সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি চুপচাপ নিজের মতন বসে আছি। একটু পর স্যার এসে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল, কারণ আসার আগে হেড স্যারের সাথে আলাপ করেছিলাম। তিনি সকল স্যারদেরকে আমার কথা বলে দেয়। স্যার যখন আমার পরিচয় করিয়ে দিচ্ছিল তখন মায়া চেঁচিয়ে ওঠে, স্যার, সব গেও খ্যাতগুলা কলেজে জায়গা পায় কি করে? কলেজের কি রেপুটেশন বলতে কিছুই নেই নাকি? যাকে তাকে হুটহাট করে কলেজে অ্যাডমিশন দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের আর দাম রইল কোথায়? মায়া, সে গেও খ্যাত ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, সেও মানুষ, তারও তোমাদের মতন শখ আহ্লাদ আছে, তাই সে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। স্যার, সে মানুষ কি জানোয়ার সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি, কলেজের মান সম্মান দিন দিন ধুলোয় মিশে যাচ্ছে, আর স্যারদের রুচিরও পতন ঘটছে। আউড়া জাউড়াকে কলেজে অ্যাডমিশন দিয়ে নাম খারাপ করছেন আপনারা। মায়া, সে না হয় করছি, কিন্তু মাথায় রেখো একটা কথা,
কোনো মানুষকে পোশাক দিয়ে জাজমেন্ট করা ঠিক না। হতে পারে সে এমন কেউ যার পায়ের সামনেও তুমি যেতে পারবে না। স্যার, নিজের লিমিটে থাকেন। কোথাকার কোন খ্যাত গেওর সাথে আপনি আমার তুলনা করছেন? হ্যাঁ, আপনার মাথা কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? মায়া, সেটা সময়ই দেখতে পারবে। এখন ক্লাস করায় মন দাও। স্যারের কথা শুনে অনেক ভালো লাগলো। স্যার কিন্তু আমার সম্পর্কে কিছুই জানেন না, তবুও তিনি অনেক সাপোর্ট করেছেন আমাকে। যাক, স্যারের বিচারমান দেখে অনেক খুশি লাগলো। তারপর স্যার লেকচার দিতে শুরু করলো। এদিকে আমিও স্যারের লেকচার শোনায় মন দিলাম। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বের হতেই মায়া সামনে এসে দাঁড়ায়। আই ছোট লোক, শোন। স্যারের কথা শুনে লাফানোর কিছুই নেই। মায়া কারোর ধার ধারে না। কিছুদিন কলেজে থাক, তারপর মায়া কি জিনিস সেটা জেনে যাবে। আমি কোনো কথা বললাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। রাফি গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাফির সাথে কিছুটা সময় কথাবার্তা বলে বাসার দিকে রওনা হলাম। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, হুট করে পিছন থেকে একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। নজর ঘোরাতেই দেখি মায়া নামক মেয়েটা। ছোট লোক, দেখ কত দামি গাড়ি করে চলাফেরা করি আমি, আর তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস। তোর অকাত এতটুকুই, ব্যাটা ছ্যাঁচড়া কোথাকার। হ্যাডাম তো নেই, তাও দৌড়ে চলে এসছিস বড় কলেজে পড়ার জন্য। তারপর গাড়ি টান দিয়ে মায়া চলে গেল। মেয়েটার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। হায়রে অহংকার! বাপের টাকায় এত অহংকারী করিস তোরা যে মানুষকে মানুষ মনে হয় না। এত অহংকার কোথা থেকে যে আসে তোদের আল্লাহ জানে। আর কি বললি? ওকাত নেই আমার? শালার, আমি যেদিন ওকাত দেখাতে শুরু করব সেদিন তোরা সব কয়টা এসে আমার পা ছাড়বি কুকুরের মতন। ডেমোস্বরূপ একটা খেল দেখাচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসতে। এক ফোনে আমার সব কয়টা ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। এক এক গাড়ির জন্য এক এক ড্রাইভার রেখেছি আমি। সবাই এসে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ল্যাম্বরগিনি ভেনেনোতে উঠে গেলাম। এ যেন দুনিয়ায় চলতে ফিরতে একটা জান্নাত। বেটা আমায় বড়লোকই দেখায়। এই বড়লোকের দুলালি মেয়ে শুনে রাখ, যেদিন আমি দেমাগ দেখাতে শুরু করব সেদিন মাটি খুঁড়ে নিজে সেটার নিচে নিজেকে দাফন দিয়ে দিবি। সেদিন শুধু কপালে হাত থেকে আফসোস করবি যে হায় আল্লাহ, কার সাথে ওকাত দিয়ে কথা বলেছিলাম আমি। সেদিনটা বেশি দেরি নয়, আসবে সময় আমার তরে। সেদিন ঘুরবি ভবঘুরে। সেদিন ওকাত শুধু তুই নয়, দেখবে ওকাত দেশান্তরে। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কলেজ থেকে ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম। খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি এই দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। একটু টাকা পয়সার মালিক হলেই নিজের ভিতর গরিমা নিয়ে আসে। মনে হয় যেন পুরো দুনিয়াটাই তার বাপের কেনা, কিন্তু সে এটা জানে না যে একটা সময় সমস্ত গরিমা তার ধুলোয় মিশে যাবে। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলায় ঘুম ভাঙলো আম্মুর ফোন পেয়ে। বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? এই তো বাবা, আছি কোনো রকম। ছেলে মেয়েকে ছাড়া কি ভালো থাকা যায় বল? মা, তোমার ছেলে মানুষ হতে এসেছে। নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে দেখতে হলে যে একটু কষ্ট করতেই হবে তোমার। হ্যাঁ রে, সে তো আমি জানি। আচ্ছা বাদ দে এসব কথা এখন। আচ্ছা বল, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে, তবে এখানেও মা অহংকারে খেলা চলে। তার মানে কেউ তোর সাথে অহংকারী দেখিয়েছে? না মা, তেমন কিছু না। আচ্ছা ছাড়ো ওসব কথা এখন মা। আর আমি ফোন রাখলাম, পরে কথা হবে তোমার সাথে। এখন একটু বাইরে যাব ঘুরতে। আচ্ছা সাবধানে থাকিস বাবা। মায়ের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। এখন একটু বাইরে যাব। শহরটা কেমন সেটা এখনও ঘুরে দেখা হয়নি, তাই শহরটা দেখতে যাব। কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কারণ মা বাবাকে ছেড়ে এই প্রথম এত দূরে এসে থাকছি। যেখানে মায়ের হাত ছাড়া খাবারই খেতাম না, সেখানে এখন একা একটা শহরে বসবাস করছি। তবে যা করেছি ঠিকই করেছি, কারণ আমি মনে করে আর মায়ের সাথে কখনো পড়ালেখা হয় না, আর হলেও সেটা সবার দ্বারা সম্ভব না। আমিও অসম্ভব কাতারের মানুষ, তাই নিজেকে বানাতে চলে এসেছি। তাছাড়া বাবার করা কথাগুলো এখনও মনের মধ্যে বাড়ি খাচ্ছে যে আমি কোনোদিনও মানুষ হতে পারবো না। তাই চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। যাক, দেখি কপালে কী লেখা আছে আমার। গায়ে শার্ট লাগিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। শহরের অলিগলি কিছু চিনি না, তাই রাফিকে ফোন করেছি আমায় নিয়ে শহরটা একটু ঘুরিয়ে দেখার জন্য। সে কিছু সময়ের মধ্যে আসবে বলেছে। আমি রেডি হয়ে বসে আছি রাফির অপেক্ষায়। মোটামুটি বেশ ভালোই ছেলেটা। প্রথম দিনই আমার সাথে মিশে গিয়েছে পুরো। অনেকটা সময় বসে আছি, সে এখনও আসছে না। অপেক্ষার প্রহর যেন সবচাইতে বিরক্তিকর একটা জিনিস। কি করব, এখনও যে সে আসছে না। না চলেন, এই সময়ের মাঝে আমরা পরিচিত হয়ে নিই। আমি আকাশ মাহমুদ, বরাবরের মতন আছি আপনাদের সাথে। গল্পের মাঝে তো অনেক কিছু জেনে নিলেন। তাছাড়া পরিবার বলতে বাবা মা আর একটা নয়, বছরের ছোট বোন আছে বাসায়। তাদের
ছেড়ে চলে এসেছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাফি এখনও আসছে না। আধা ঘন্টা পর সে আমায় ফোন দিল। কিরে রাফি, কোথায় তুমি? আরে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি চলে এসো সিএনজি স্টেশনে। আচ্ছা। তারপর বাসা তালা লাগিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা সিএনজি স্টেশনে চলে গেলাম। সেখানে রাফি অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে রাফির সাথে একত্রে হয়ে ঘুরতে চলে গেলাম। শহরের অনেক কটা জায়গা ঘুরেছি একদিনেই। সব কিছু দেখে আইডিয়া হয়ে গেল যে শহরটা খুব অহংকারী। এই শহরে বাঁচতে হলে টাকা প্লাস পাওয়ার চাই। তবে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার মতোই সময় পার করে দিব কোনোভাবে। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম রাফির সাথে। তারপর রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। শরীরটা পুরো ক্লান্ত হয়ে আছে। একদিকে ঘোরাঘুরি, অন্যদিকে মায়া আর পুলিশের মাইর, সব কিছুই যেন একসাথে এফেক্ট করছে। রাতের বেলায় ভয়ানক একটা জ্বর চলে আসলো। সারা শরীর ছেড়ে দিয়েছে আমার। কি করব বুঝে উঠতে পারছি না। আশেপাশে কেউ নেই যে ডাক দিয়ে বলবো আমায় একটু ওষুধ এনে দিতে। সেইভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এখনও সারা শরীরে জ্বর, তবে রাতের তুলনায় একটু কম। এদিকে কলেজের সময় হয়ে এসেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছে করছিল আজ কলেজে না যেতে, কিন্তু আমি তো যাবই, কারণ এমন জ্বর টরকে পাত্তা দিলে আমার আর মানুষ হওয়া হবে না। আর সংগ্রাম করতে যেহেতু নেমেই পড়েছে, সেখানে এমন টুকিটাকি বাধা আসবেই। সেসব গায়ে মাখলে কোনোদিন আর সাফল্য হাসিল করতে হবে না আমার। কলেজে পৌঁছে গিয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখনই দেখি মায়া কলেজের গেটে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে ধরলাম, কিন্তু সেটা তার সহ্য হলো না। সে আমায় ল্যাং মেরে মাটিতে ফেলে দিল, তাও কিছু বললাম না। মাটি থেকে উঠে সোজা হাঁটা ধরলাম। মায়া তখনই পিছন থেকে ডাক দিল, আয় ছোট লোক, তোকে আমি লাইন মেরে ফেলে দিলাম, কিন্তু তুই কিছু বললি না কেন? আমি আর কি বলবো? আপনার ইচ্ছে হয়েছে তাই আপনি আমায় ল্যাং মেরেছেন। এতে কিছু বলতে গেলেও তো আপনি আমায় শাস্তি দিবেন। যাক, তাহলে কিছুটা হলেও বুঝে গেছিস যে মায়া কি জিনিস। বাহ, ভালোই। চুপচাপ দাঁড়িয়ে আছি, কথার কোনো উত্তরই দিলাম না। আর শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোকে দেখতে লাগে ছোট লোকের মতন, কিন্তু তুই এই কলেজে চান্স পেলি কি করে? আল্লাহ মেধা দিয়েছে, সেটা একটু খাটিয়েছি, তাই চান্স পেয়ে গেছি। বাহ, কথা তো অনেক বড় বড় বলিস, কিন্তু শোন, কখনো আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে কিন্তু কুকুরের মতন মরবি। না, দিব না। এবার আমি যাই। হ্যাঁ যা। আমি সেখান থেকে চলে এলাম। অন্যদিকে মায়া এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। একটু পর মায়ার ফ্রেন্ডরা কলেজে আসে। কিরে মায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে ছোট লোক যেটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, তার একটু মজা নিলাম। বাহ, ভালোই তো, সকাল সকাল মুরগি পেয়ে গিয়েছিস। তবে ছেলেটাকে আমার কেন জানি হাবলা মনে হয়। আর তাছাড়া কেমন চুপচাপ থাকে দেখলি? গতকাল তোর সম্পর্কে না জেনে কেমন মুখের উপর কথা বলল। যেখানে কেউ তোর সাথে কথা বলার সাহসই করতে পারে না, সেখানে হাবলাটা কেমন মুখের উপর কথা বলল। সাদিয়া শোন, সে আমায় চিনতো না, তাই সে বলেছে। তবে এখন সে আমায় ভালো মতো চিনে গেছে। আশা করি আর কখনো সামনে এসে কথা বলার মতন সাহস করবে না। তবে ব্যাটাকে আরও কয়েকটা সবক দিব। মনের খায়সাত এখনও মেটেনি তাকে মেরে। তাকে ভালো করে শিক্ষা দিতে না পারলেও আমার মন ভরবে না। ওকে, ঠিক আছে, যা করার করিস। এবার চল, ক্লাসে যাব। হ্যাঁ চল। মায়া আর তার ফ্রেন্ডরা মিলে ক্লাসে চলে গেল। এদিকে আকাশ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রাফি এখনো ক্লাসে আসেনি। ক্লাসে বসে আছি, কিন্তু ভিতরে কি পরিমাণ খারাপ যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। তার উপরে একটু আগে অহংকারী মেয়েটা আমায় মাটিতে ফেলে দিয়েছে। শরীরটা পুরো লুজ হয়ে আছে। কোনো রকমে জিম ধরে ক্লাসে বসে আছি। একটু পর রাফি ক্লাসে এলো। সে আসতে না আসতেই স্যার ক্লাসে চলে এসেছে। রাফির সাথে কথা বলার সুযোগ পেলাম না। স্যার এসেই ক্লাস শুরু করে দিল। বসে বসে ক্লাস করছি। দেখতে দেখতে শেষ ঘন্টা চলে আসলো। শেষ ঘন্টা যেই স্যার করাবেন তিনি এখনও আসেনি, তাই বসে বসে রাফির সাথে কথা বলছি। অন্যদিকে মায়া আর তার সাথে কয়েকজন ক্লাস না করে ব্যাগ ভরে হয়ে গেল। আচ্ছা রাফি, ওরা যে ক্লাস না করে চলে যাচ্ছে, স্যার ওদের কিছু বলবে না? আরে ওই ডাকাত মেয়েকে কে কি বলবে? যেমন খুশি তেমনভাবে চলে ওই মেয়ে। বাপের হেডা মাথায় বলে কথা। ও, রাফির সাথে কথা বলছিলাম, তখনই স্যার চলে আসলো। তারপর ক্লাস একদম শেষ করে বের হলাম। বের হতে দেখি মায়া আর তার ফ্রেন্ডরা মিলে কলেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি তাদেরকে দেখে সাইড হয়ে গেলাম।
রাফিও আমার সাথে সাথে চলে আসলো, কিন্তু সাইড হয়েও লাভ হলো না। মায়া আমায় পিছন থেকে ডাক দিল। আয় ছোট লোক, এদিকে আয়। আমি আর রাফি মায়ার কাছে গেলাম। এই বেটা রাফি, তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, আমি ডেকেছি এই ছোট লোকটাকে, কিন্তু তুই কেন আসলি? যা ভাগ এখান থেকে। রাফি মায়ার ভয়ে সেখান থেকে চলে গেল, আর আমি একা দাঁড়িয়ে আছি মায়ার সামনে। আল্লাহ না জানি কি করে এখন আমার সাথে। এই ছেলে, চল আমার সাথে। কোথায় যাব? আমরা শপিংয়ে যাব, আর তুই আমাদের জিনিসপত্র ক্যারি করবি। প্লিজ, আমি পারবো না, আমার শরীর অনেক খারাপ। এই বেটা, আবার আমার মুখের উপরে কথা বলিস? বলে আকাশের কান টানতে টানতে মায়ের গাড়ির সামনে নিয়ে যায়। চল সোজা আমাদের সাথে। মেয়েটা আমায় জোর করে গাড়িতে তুলে তাদের সাথে নিয়ে এলো। গাড়ি শপিং মলের সামনে এনে দাঁড় করিয়েছে। শোন, তুই এখানেই থাক, আমাদের শপিং শেষ হলে সবকিছু এনে গাড়িতে উঠাবি। কিছুই বললাম না মেয়েটাকে। তারা তাদের মতন বলে শপিং মলের ভিতরে ঢুকে গেল, আর আমি গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। আকাশে ঠাডা পড়া রোদ, অথচ জ্বরের কারণে ভয়ঙ্কর ঠান্ডা লাগছে আমার। সকালে কলেজে আসার সময় একটা মাফলার গলায় পেঁচিয়ে নিয়ে এসেছিলাম, সেটা ব্যাগ থেকে বের করে নাক, গলা, কান সব ঢেকে ফেললাম। শুধু চোখ আর মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আধা ঘন্টা যাবৎ একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তারা শপিং মলের ভিতরে কি করছে কে জানে। হঠাৎই দেখি শপিং মলের দিকে একদল ছেলে পেলে এগিয়ে আসছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা উশৃঙ্খল ছেলে পেলে। তারা এসে শপিং মলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে। এমন সময় মায়া আর তার সাথে সকলেই ব্যাগ ভরে শপিং করে এনে আমার হাতে ধরিয়ে দিল। আই ছোট লোক, এইগুলোকে গাড়িতে সাজিয়ে রাখ। আচ্ছা, আমি ব্যাগগুলো নিয়ে গাড়ির মধ্যে সেট করছি। অন্যদিকে ছেলেগুলো মায়াদের দিকে তাকিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমি সমস্ত ব্যাগ গাড়িতে সেট করে দিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো এখনও বাজে বাজে কথা বলছে। মামা দেখ, মালগুলা সেই না? হরে মামা, একবার পাইলে পুরো সেই করে খাতির যত্ন করতাম। ছেলেগুলোর এসব কথা শুনে মায়া ছেলেগুলোর দিকে এগিয়ে যায়, আর আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে আছি। এই ছেলে, তোদের সমস্যা কি রে? হ্যাঁ, অনেকটা সময় ধরে দেখছি তোরা আমাদের নিয়ে বাজে বাজে কথা বলছিস। তোরা চিনিস আমি কে? এই মেয়ে, তোর চিনা কি আছে রে? তুই একটা মেয়ে, মেয়ে মানি মাল, আর মাল মানি ভোগের পাত্র। ছেলেগুলোর মুখে এসব কথা শুনে মায়া ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর সাথে সাথে ছেলেগুলো খেপে যায়। আমি এখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি। আর তামাশা দেখা ছাড়া কী বা করার আছে? এই মেয়ে, তোর কত বড় সাহস! তুই আমাকে থাপ্পড় মারিস? বলে ধম করে মায়ার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মায়া থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেটা মায়া চুলের মুঠি ধরে তলপেট বরাবর সজোরে এক লাথি মারে। মায়া ব্যথায় মাগো বলে চিৎকার করে কান্না করে দেয়। ছেলেগুলোর কাণ্ড দেখে যেন শরীরের রক্ত মাথায় উঠে গেল, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। কারণ দেখি মায়ার সাথে ফ্রেন্ডগুলো কিছু করে নাকি আগে, কিন্তু না, তারাও ভয়ে চুপসে আছে। ওদিকে ছেলেগুলো মায়াকে মেরেই চলেছে। না, এবার আমাকে কিছু একটা করতে হবে। ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম। মায়া চেঁচিয়ে কান্না করছে। গিয়েই ছেলে একটার কলার ধরে টান দিয়ে সজোরে একটা লাথি মেরে দিলাম বুকের মধ্যে। লাথিকে ছেলেটা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার সাথে ছেলেগুলো এই দৃশ্য দেখে দৌড়ে আসলো আমার দিকে আমাকে মারার জন্য। তারা চারপাশ থেকে আমাকে ঝাপটে ধরে ফেলছে। আমি নড়াচড়াও করতে পারছি না, আসলে জ্বরের কারণে শরীরে শক্তি নেই। তাদের থেকে একটা ছেলে এসে আমার মুখ থেকে মাফলারটা টান দিয়ে খুলে ফেলে। সে আমার ফেস দেখে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটা দৌড়াচ্ছে আর চেঁচাচ্ছে, আমার জীবনকে আমি ভালোবাসি, তাই আমি পালিয়ে যাচ্ছি। তোদের জীবন নিয়ে যদি মায়া থাকে তাহলে সব কয়টা পালা এখান থেকে, না হয় আর কোনোদিন তোদের সাথে আমার দেখা হবে না। কারণ তোরা যাকে ধরে রেখেছিস সে কোনো মানুষ না, সে মানুষরূপী একটা আজরাইল। ছেলেটার কথা শুনে যে যেদিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটাকেও দেখতে পারছি না, খালি মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া, কপালে কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। সত্যি যেন মনে হয় তারা নিজের চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। ছেলেটার কথা শুনে যে যেদিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটাকেও দেখতে পারছি না, খালি মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া, কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। সত্যি যেন মনে হয় তারা নিজের চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সবার এরকম করে চোখ পাকিয়ে তাকিয়ে থাকা যেন কেমন এক ধরনের লাগছিল। না, নিজেকে আড়াল করতে হবে। কোনো কিছু না ভেবে মায়ার হাত আলতোভাবে ধরে মাটি থেকে উঠালাম তাকে, কিন্তু সে আমায় অবাক করে দিল। সে খপ করে আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো।
সবাই যেন এই দৃশ্য দেখে পুরো অবাক। সকলে আমাদের দিকে এগিয়ে আসে। মায়া তুই ঠিক আছিস তো? মায়ার কোনো উত্তর নেই, সে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। এই মায়া, কথা বলছিস না কেন তুই? হ্যাঁ, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তোরা প্লিজ কিছুটা সময় আমাকে ওর কাছে থাকতে দে। মায়া কিসব বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলেছি কানে শুনেছিস তো তোরা? তারপরেও কেন খামোখা প্রশ্ন করছিস? কেউ আর কোনো কথা বলল না, সবাই মায়ের কথা শুনে চুপ হয়ে গেল। এদিকে আমার ভিতরে অস্থির লাগছে বিশাল রকমের, তাও চুপচাপ দাঁড়িয়ে আছি। একটু পর মায়া আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। সে নিজেই জড়িয়ে ধরলো, আবার নিজেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই বেয়াদব ছেলে, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুই এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছিস কি করে? হ্যাঁ, আল্লাহ না জানি কি করে এখন আবার আমার সাথে। আমি তো আগেই বলেছিলাম যে আমার শরীর খারাপ, কিন্তু তাও আপনি আমার কান টেনে এখানে নিয়ে এসেছেন।